আজ আবার ক্লাস 9-এ অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। তো আজকের টপিক হচ্ছে এটা রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। তো আজকে আমি শুধু এই টপিকটাই রেখেছি ক্লাসের জন্য। কেন শুধু এই টপিকটা রেখেছি সেটাই এবার বলবো। রাদারফোর্ডের পরমাণু মডেল যেটা নেক্সটে রয়েছে, নেক্সট টপিক, তো সেটা আমি পরবর্তী ক্লাসে করাবো এবং সেটা জানার আগে অবশ্যই আমাদের এই আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা খুব ভালোভাবে জানতে হবে। তার মানে রাদারফোর্ড কি অবজারভেশন করেছিলেন এবং তারপরে তিনি কি সিদ্ধান্ত দিয়েছিলেন সেগুলো প্রত্যেকটা জিনিসই খুব ভালোভাবে জানতে হবে। ওই জন্য আমি একটা ক্লাসে শুধুমাত্র এই আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা এটার ক্লাস রেখেছি। আর তোমরা যদি এই ভিডিওটা নতুন দেখো তাহলে কিন্তু আমি অবশ্যই বলবো যে এর যে পার্ট 1-এর ভিডিও আছে অবশ্যই তোমরা একটু চেক আউট করে নিও। আমি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের ক্লাস স্টার্ট করছি। তো প্রথমেই রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা এটা বোঝার আগে আমি দেখে নেব যে এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিছু তথ্য, ঠিক আছে? যেমন হচ্ছে কি লাগবে এই পরীক্ষা সম্পর্কে জানতে গেলে প্রথমে একটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হলো দেখো তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি কি। রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে? তো এইটা তোমাদের আগে জানতে হবে, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি কি। তো এই ঘটনাটা হচ্ছে 1896 সালের ঘটনা এবং তখন ফরাসি একজন বিজ্ঞানী ছিলেন এবং তার নাম হলো, এই তথ্যগুলো তোমরা একটু লিখে নেবে প্রত্যেকে। সেই ফরাসি বিজ্ঞানীর নাম হচ্ছে হেনরি বেকারেল। কি? হেনরি বেকারেল। ঠিক আছে? তাহলে 1896 সালে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল তিনি কি করেন এটা তোমরা একটু মন দিয়ে শোনো গল্পের আকারে। তিনি একটা ইউরেনিয়াম ঘটিত লবণকে, ঠিক আছে, এবারে ইউরেনিয়াম ঘটিত লবণের নাম কি, যে সালটা তোমাদের মনে না রাখলেও হবে, তো এটা আমি তুলে দিচ্ছি। বেশ, বলছে ইউরেনিয়াম ঘটিত একটা লবণ, সেই লবণটার নাম কি সেটা তোমরা একটু দেখবে। সেই লবণটার নাম হচ্ছে পটাশিয়াম ইউরেনিল সালফেট। কি বললাম একটু লিখে দিই আমি। পটাশিয়াম ইউরেনিল সালফেট, ঠিক আছে? পটাশিয়াম ইউরেনিল সালফেট তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, এবার এই তিনটে যে তথ্য আমি বললাম, প্রথমে তেজস্ক্রিয়তা জানতে গিয়ে আমাদের দুটো জিনিস আমি জানলাম, যে তেজস্ক্রিয়তা সম্পর্কে যে ধারণা দেবেন প্রথমে সেটা হচ্ছে এই হেনরি বেকারেল, যিনি একজন ফরাসি বিজ্ঞানী, এবং তিনি প্রথমে কি করেন একটা ইউরেনিয়াম ঘটিত একটা লবণ যেটার নাম পটাশিয়াম ইউরেনিল সালফেট, হ্যাঁ, সেটাকে কি করে একটা মোটা কালো কাগজের মধ্যে মুড়ে ফটোগ্রাফিক প্লেটের উপর রেখে দেন।
হ্যাঁ, এরপরে কয়েকদিন কেটে যায় এবং তারপরে তিনি দেখেন যে ওই ফটোগ্রাফিক প্লেটে একটা লবণের ছবি উঠেছে। তখন তিনি মানে ভাবতে থাকেন এটা কি করে সম্ভব। হ্যাঁ, তো এরপরে তিনি সিদ্ধান্তে আসেন যে নিশ্চয়ই ওই লবণ থেকে কোনো একটা রশ্মি বা অদৃশ্য রশ্মি যেটা নির্গত হয়েছে, যার ফলে ফটোগ্রাফিক প্লেটকে কিন্তু আক্রান্ত করেছে, তাই তো। এবং এই যে রশ্মিটা, এই রশ্মিটার প্রথমে নাম ছিল বেকারেল রশ্মি। তোমরা একটু নোট করে নিও প্রত্যেকে। এই রশ্মিটার নাম ছিল, যেহেতু বিজ্ঞানীর নাম বেকারেল, তাই রশ্মিটার নাম ছিল বেকারেল রশ্মি। বেকারেল রশ্মি, ঠিক আছে। পরে এই বেকারেল রশ্মির নামকরণ করা হয় তেজস্ক্রিয় রশ্মি বা রেডিও অ্যাক্টিভ রে। বোঝা গেল? আচ্ছা, এই যে তেজস্ক্রিয় রশ্মি তো গেল, এবার তেজস্ক্রিয় মৌল যদি বলে কি, সেটা কি আমাদের জানতে হবে। তেজস্ক্রিয় মৌল হচ্ছে সাধারণত সেই সব মৌল যাদের উচ্চ আণবিক ভর রয়েছে, মানে যাদের ভর হচ্ছে অনেক বেশি, তো তারাই কিন্তু এই তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে। তো এদের এক্সাম্পল দেখে নি। দেখো এখানে ফার্স্ট পয়েন্টে লেখাই আছে, প্রথম পয়েন্টে তোমরা দেখো, ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম প্রভৃতি উচ্চ আণবিক ভর বিশিষ্ট মৌলগুলি থেকে এক তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। এই মৌলগুলোকে তেজস্ক্রিয় মৌল বলে। বেশ, নেক্সট পয়েন্টে কি রয়েছে দেখো, বলছে মৌলগুলির তেজস্ক্রিয় রশ্মি নির্গমনের ধর্মকেই বলা হচ্ছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। তাহলে এইটুকু বিষয় ক্লিয়ার যে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি কি। যে প্রথমে একজন ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল, তিনি ইউরেনিয়াম ঘটিত একটা লবণ যার নাম হচ্ছে পটাশিয়াম ইউরেনিল সালফেট, সেটাকে একটা কাগজে মুড়ে রেখে দেন, কিসের ওপর না, ফটোগ্রাফিক প্লেটের ওপর। তারপর তিনি দেখেন যে ওই ফটোগ্রাফিক প্লেটের ওপর একটা লবণের একটা ছবি উঠেছে। তো সেখান থেকে তার মনে একটা প্রশ্ন জাগে যে কি করে। তখন তিনি ভাবেন যে এর মধ্যে থেকে নিশ্চয়ই, এই লবণের মধ্যে থেকে নিশ্চয়ই একটা অদৃশ্য রশ্মি বের হচ্ছে। তো সেই রশ্মিটার নামই দেওয়া হয় তেজস্ক্রিয় রশ্মি। প্রথমে ছিল বেকারেল রশ্মি, তারপরে তেজস্ক্রিয় রশ্মি। আর তেজস্ক্রিয় মৌল কি না, যাদের ভর হচ্ছে মানে খুবই বেশি, মানে উচ্চ আণবিক ভরযুক্ত মৌলগুলো থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, তাদের বলা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। কারা? ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম এরা। তো এই যে মৌলগুলির থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন, এর যে ধর্মটা রয়েছে, এটাই হচ্ছে তেজস্ক্রিয়তা। এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, বলছে তেজস্ক্রিয় রশ্মি 3 প্রকারের হয়। একটা হচ্ছে আলফা রশ্মি, একটা বিটা রশ্মি, একটা গামা। বোঝা গেল? একটা আলফা, দেখো একটা হচ্ছে আলফা, একটা বিটা, আর একটা হচ্ছে গামা। বোঝা গেল? এবার এই যে আলফা রশ্মিটা, এই আলফা, এর হচ্ছে এই আলফা কণার ভর হলো 4 একক এবং চার্জ হচ্ছে +2 একক। মানে এটাকে বলা যেতে পারে ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত। এরপরে বিটা, বিটা হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন কণার স্রোত। আর এই গামাটা কি? গামা হচ্ছে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক প্রকার তড়িৎ চুম্বকীয় বিকিরণ। এগুলো আমি বলছি, তোমরা অবশ্যই নোট করে নেবে। এখানে যেহেতু এই স্লাইডটায় আচ্ছা, আমি একটা এক্সট্রা স্লাইড নিচ্ছি, এখানে আমি লিখিয়ে দিচ্ছি। আলফা, যে আলফা রশ্মিটা রয়েছে বা আলফা রেটা রয়েছে, সেটা কি না, আলফা রেটাকে বলা যেতে পারে যে সেটা হচ্ছে হিলিয়াম কণার স্রোত বা হিলিয়াম 42 এরকম লিখতে পারি। আচ্ছা, নেক্সট বিটা, বিটা হচ্ছে ঋণাত্মক ইলেকট্রন কণার স্রোত, ঠিক আছে, কণার স্রোত। আর সর্বশেষ হচ্ছে গামা, এর কোনো চার্জ নেই
এটা হচ্ছে এক ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ, মানে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, মানে এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণ। তড়িৎ চুম্বকীয় বিকিরণ, ঠিক আছে। তো এই কটা জিনিস তোমরা একটু নোট করে নেবে অবশ্যই। বেশ, আবার আগের পেজে যাই। তো এই পেজে দেখো এই লাস্ট পয়েন্টটা এটাই বলা রয়েছে, তো তোমরা একটু দেখে নেবে। বোঝা গেল এটুকু? বেশ, এবার দেখে নেব যে এই যে রাদারফোর্ডের যে পরীক্ষাটা ছিল, পরীক্ষাটায় কি বলেছে। তো এই যে ইনি হচ্ছেন রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড। তো তিনি কি করেন না, এই যে এখানে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোনার পাত, ঠিক আছে। এবং এর বেধটা কত জানো, মানে খুবই ক্ষুদ্র, মানে খুবই পাতলা বেধের। এর বেধটা আমি দেখিয়ে দিই, 0.0004 mm বা মিলিমিটার, মানে অতি ক্ষুদ্র একটা বেধ বিশিষ্ট সোনার পাত নেওয়া হয়, ঠিক আছে। কি কি আছে এখানে দেখি। এরপরে এই সোনার পাতের পিছনে যেটা রয়েছে, এই যে এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা, বোঝা গেল। আর এই যে এটা রয়েছে, এটা হচ্ছে ছিদ্রযুক্ত লেড প্লেট। আর এই যে বক্স মতো রয়েছে, এটা এখান থেকে কি যাচ্ছে, এখান থেকে হচ্ছে আলফা কণার স্রোত, ঠিক আছে। মানে আলফা রশ্মি কিন্তু এখান দিয়ে যাচ্ছে, এবং এইখানে যে ছিদ্রটা আছে যে লেড প্লেট, এর মধ্যে দিয়ে বেরোচ্ছে। তো দেখো প্রথমে যে সোনার পাতের বেধটা নেওয়া হয়, তো সেইটা হচ্ছে 0.0004 মিলিমিটার, বোঝা গেল। এইবার দেখো কি করে, যে তিনি একটা তেজস্ক্রিয় আইসোটোপ নেন, এবং তেজস্ক্রিয় আইসোটোপটা কি আইসোটোপ ছিল একটু দেখে নাও। তেজস্ক্রিয় আইসোটোপটা হচ্ছে বিসমাথ 214, এই আইসোটোপটা তিনি নেন, বোঝা গেল। এবং এটা তো একটা তেজস্ক্রিয় মৌল, তো এখান থেকে আলফা রশ্মি বেরোতে পারে। তো এই যে এখানে তিনি ওই যে তেজস্ক্রিয় মৌলটাকে রাখেন, এবং এখান থেকে কিন্তু আলফা কণার স্রোত কিন্তু বেরোতে থাকে, মানে আলফা রশ্মি কি দিয়ে গঠিত, আলফা কণা দিয়ে গঠিত। তো এটা এই পাতের এই যে ছিদ্র রয়েছে, এই ছিদ্রের মধ্যে দিয়ে কিন্তু যায়, এবং ছিদ্রের মধ্যে দিয়ে বেরিয়ে গিয়ে ডিরেক্ট এই সোনার যে পাতটা রয়েছে, পাতে কিন্তু আঘাত করে, তাই তো। এবং আঘাত করার পর কি হচ্ছে, এই পাতলা পাতের পিছনে কি দেয়া রয়েছে, এখানে দেয়া রয়েছে জিঙ্ক সালফাইডের একটা পর্দা। এর ফলে কি করছে, আলফা রশ্মি ওই পর্দার উপর একটা কিন্তু মানে উজ্জ্বল আলোক বিন্দু সৃষ্টি করতে পারবে, বোঝানো গেল। তো বোঝা গেল এই জিনিসটা। আর এই যে টোটাল পরীক্ষাটা, এটা কিন্তু সম্পূর্ণ আবদ্ধ বায়ু শূন্য পাত্রে ঘটানো হয়। তো এইটা ছিল পরীক্ষা। বেশ, এরপরে আমি নেক্সট যাব যে তিনি কি অবজার্ভ করলেন। এরপর দেখে নেব যে তিনি কি অবজার্ভ করলেন। নেক্সট পেজে যাই। আচ্ছা, এরপর দেখো অবজারভেশন দেখবো আমরা। তো এখানে একটা ছবি আছে, প্রত্যেকে খেয়াল করবে, এই যে এই ছবিটা। এবং এই ছবিটা যদি তোমরা ভালোভাবে একটু দেখো, তাহলেই তোমরা কিন্তু বুঝে যাবে বিষয়টা। তো আগের যে এক্সপেরিমেন্টে আমরা কি দেখলাম, যে
আলফা কণা, যে আলফা কণার স্রোত, সেটা হচ্ছে ওই সোনার পাতের আঘাত করে ওই যে জিঙ্ক সালফাইডের পর্দা ছিল সেটার ওপর একটা উজ্জ্বল আলোকবিন্দু সৃষ্টি করছে। তো এইবার দেখবো যে এখানে তিনটে জিনিস ঘটে। এই অবজারভেশনে বিজ্ঞানী রাদারফোর্ড তিনটে জিনিস অবজার্ভ করেন। একটা হচ্ছে, প্রথমেই দেখো যে কিছু আলফা কণা একেবারে পাত ভেদ করে সোজা পর্দায় গিয়ে আঘাত করে। এই যে সোজা বেরিয়ে যায়, মানে কোনো বেঁকে যাচ্ছে না, কিছু না, সোজা। বুঝে গেল? এই যে এটাও তাই, সোজা বেরিয়ে যায়, কোনো এটা ডিফ্লেক্টেড হচ্ছে না বা বেঁকে যাচ্ছে না। এটা গেল প্রথম। দ্বিতীয় কি হয়, কিছু আলফা কণা অল্প কোণে মানে বিক্ষেপিত হয়ে ধাতব পাত থেকে বেরিয়ে যায়, মানে এই যে ডিফ্লেক্টেড হচ্ছে, কিছুটা ডিফ্লেক্টেড হচ্ছে, এই যে এখান দিয়ে সামান্য বিক্ষেপিত হচ্ছে, তাই তো। আর 3 নাম্বার কেসে কি হচ্ছে না, মানে খুব কম পরিমাণে আলফা কণা কি করছে যে 90 ডিগ্রি বা তার বেশি কোণে ফিরে আসছে। এটা 90 ডিগ্রি কি তার 180 ডিগ্রি হতে পারে, সেটা দেখো। এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে আসছে, আর এইটা যাচ্ছিল যে পথে, আবার সেই পথে কিন্তু ব্যাক করছে, মানে 180 ডিগ্রি কোণে আবার ব্যাক করছে, তাই তো। একটা 90 ডিগ্রিতে বেরিয়ে যাচ্ছে, একটা 180 ডিগ্রি। তাহলে আমরা 4টে কেস এখানে পাচ্ছি। একটা প্রথমের ক্ষেত্রে বলছে যে আলফা কণা একেবারে সোজা বেরিয়ে যাচ্ছে, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে কিছুটা বিক্ষেপিত হচ্ছে, তারপরে 90 ডিগ্রি কোণে একটু বেঁকে যাচ্ছে, তারপরে যে পথে যাচ্ছে সেই পথে ফিরে আসছে, মানে 180 ডিগ্রিতে ফিরে আসছে, বিক্ষেপিত হচ্ছে। বোঝা গেল? এই কটা ছিল অবজারভেশন। এরপরে আমরা দেখব যে এরপর বিজ্ঞানী রাদারফোর্ড কি সিদ্ধান্তে পৌঁছালেন। নেক্সট এবং আজকের মানে লাস্ট এটাই তোমরা একটু দেখবে, ঠিক আছে। প্রথমত দেখো, বলছে প্রধানত ফাঁকা স্থান কি না, বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে অপরিবর্তিতভাবে চলে গেছে, যা ইঙ্গিত দেয় যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। এই যে আগের স্লাইডটা কি দেখলাম, এই যে এইটা যে সোজা পথে বেরিয়ে চলে যাচ্ছে, তার মানে এইটা থেকে প্রমাণিত হয় যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। বেশ, নেক্সট বলছে, দ্বিতীয় নাম্বার পয়েন্ট বলছে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস। কেন ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস দেখো এবার। অল্প কিছু আলফা কণা বিচ্যুত হয়েছিল, হ্যাঁ বিচ্যুত হয়েছিল, প্রতি 12,000টির মধ্যে প্রায় একটি ফিরে এসেছিল, যা একটি ছোট ঘন ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসকে উন্মোচিত করে। তার মানে দেখো, আমি আগে স্লাইডটায় যাই। এই যে কিছুটা দেখো, এই যে এইটা একটু ভালো করে দেখো, এই যে লাল যে লাইনটা তীর চিহ্নটা আমি দিয়েছি, এইটা তো এইখানে কি হয়েছিল না, এই নিউক্লিয়াস যেহেতু পজিটিভ এবং আলফা কণার স্রোত সেটাও কিন্তু হিলিয়াম কণার যে সমন্বয়ে গঠিত, তো সেটাও কিন্তু পজিটিভ চার্জ যুক্ত, তাই কি হচ্ছে পরস্পরকে বিকর্ষণ করছে, ওই জন্য কিন্তু এটা বেরিয়ে আসছে, একটু ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, মানে বিক্ষেপিত হচ্ছে। ওই জন্য বলছে যে নিশ্চয়ই তার একটা এখানে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস কেন আছে, নিশ্চয়ই ধনাত্মক কেন বলছে, যে যেহেতু ওটা বিকর্ষিত হয়ে একটু বিক্ষেপিত হয়ে যাচ্ছে, ওই জন্য বলছে যে অল্প কিছু আলফা কণা যেহেতু বিচ্যুত হয়েছিল, তাই একটি ছোট ঘন ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসকে এটা ইঙ্গিত দিচ্ছে। থার্ড নাম্বার পয়েন্ট বলছে নিউক্লিয়াসের আকার। বলছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরের ফাঁকা স্থানের তুলনায় এটি নগণ্য জায়গা দখল করে আছে,
ঠিক আছে, খুব অতি ক্ষুদ্র স্থান কিন্তু দখল করে আছে এই নিউক্লিয়াস। বোঝা গেল। আর 4 নাম্বার বলছে ভরের ঘনত্ব, বলছে সমগ্র পারমাণবিক ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। বোঝা গেল, সমস্ত যে ভরটা থাকে সেইটা ওই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকছে। কারণ ওই যে কিছু আলফা পার্টিকেল যেগুলো 180 ডিগ্রিতে ফিরে এসেছিল, নিশ্চয়ই তারা ধাক্কা খেয়ে ফিরে এসেছে, তো সেটাই প্রমাণিত করে যে সমগ্র পারমাণবিক ভর এই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। বোঝা গেল। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন হয় যে আলফা কণা ও নিউক্লিয়াসের মধ্যে সরাসরি কেন সংঘর্ষ হয় না? কারণ সংঘর্ষ কি করে হবে, দুটোই পজিটিভ চার্জযুক্ত এবং ধনাত্মক চার্জযুক্ত হওয়ায় এরা পরস্পরকে বিকর্ষণ করে, তাই না? তো বিকর্ষণ করার জন্য এদের মধ্যে তো কোনো সংঘর্ষই হবে না, এটাই হচ্ছে কারণ। বোঝা গেল। তো আজকের ক্লাসে আমি যে কটা জিনিস পড়ালাম, এই সিদ্ধান্তটা তো খুব ইম্পর্টেন্ট, তোমাদের জানতে হবে, এবং এইটা যদি ঠিকভাবে বুঝে যাও তোমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল যেটা, সেটা তোমরা ইজিলি বুঝতে পারবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। তো আজকের ক্লাসটা খুব ভালোভাবে তোমরা রেডি করো, তাহলে নেক্সট দিনের ক্লাস বুঝতে তোমাদের অসুবিধা হবে না। তো আজকের ক্লাসটা এটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ক্লাসে।